আবার স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার AM মাসুম। আমরা তার সাথে কথা বলছি। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনায়। আপনাকে ধন্যবাদ। মাসুম ভাই, আসলে নতুন উদ্যমে নতুন যাত্রা নিয়ে আমরা কথা বলছি আজকে স্টুডিওতে বসে, এবং শুরুতেই যদি বলতে চাইবো যে সাম্প্রতিক যে ঘটনা, সেখানে আমাদের অর্থনীতির একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে এবং সেখান থেকে অবশ্যই আমাদের ঘুরে দাঁড়াতে হবে। প্রথমে একটু সার্বিক মাইক্রো ইকোনমির যে অবস্থানটি, সেটি যদি একটু আমাদেরকে জানান। আসলে যদি ওভারঅল সিচুয়েশনটা আমরা দেখি, সেটা ধরেন ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমির যে সিনারিও, প্রথমেই আপনি যদি দেখেন আমাদের যে রিজার্ভ নিয়ে বারবার কথা হচ্ছিল, সেই রিজার্ভ কিন্তু আমরা দেখেছি যে $12.8 বিলিয়ন পর্যন্ত, 13 বিলিয়নের নিচে চলে গিয়েছিল। সেটা কিন্তু আবার আমরা ব্যাক করে অ্যারাউন্ড 16 বিলিয়নের মতো আসছি। এখন যে জায়গাটা সবচেয়ে বেশি আমার মনে হয় যে আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্ট, যেটা ধরেন আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্ট এবং সাথে যে রেমিটেন্স, আমাদের এক্সপোর্টের ডাটাটা আপনারা দেখেছেন যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে একটা মিসলিডিং ডাটা দেওয়া হচ্ছিল, যেটা অ্যারাউন্ড 10 বিলিয়নের বেশি। তো আমাদের অন অ্যান অ্যাভারেজ এক্সপোর্ট দেখাচ্ছিল যে 5 বিলিয়ন অ্যাভভ, কিন্তু সেইটা কিন্তু অ্যাকচুয়ালি তা না। এটা আমার মনে হচ্ছে যে 4 বিলিয়ন রাফলি, এবং ইম্পোর্টও আমাদের 5.5 বিলিয়ন অ্যারাউন্ড আমাদের দিয়ে। কিন্তু এখন যেটা কাজ করতে হবে, এই কিভাবে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা, যেটা আমরা দেখছি যে 6 বিলিয়নের মতো আমাদের নেগেটিভ অ্যারাউন্ড, এইটাকে কিভাবে, এই ডিফিসিটটা কিভাবে কমানো যায়। তাহলে আমাদেরকে এক্সপোর্টটা বাড়াতে হবে, ইম্পোর্টটা যে র মেটেরিয়ালস, অনেক র মেটেরিয়ালস যেটা হলো আমরা আগে ইম্পোর্ট করছি না যেহেতু স্ট্রিক্ট ইয়ের কারণে, সেই জায়গাগুলি, কারণ আপনার যদি ইম্পোর্টের সাথে সাথে এক্সপোর্ট সেভাবে না হয়, আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে না। আর এমপ্লয়মেন্ট ক্রিয়েশন না হলে সেই জিডিপি, আপনি যে গ্রোথটা চাচ্ছেন সেটা হবে না। এবং সেটা আপনি যদি দেখেন আমাদের যে প্রাইভেট ক্রেডিট গ্রোথ, যেটা আমরা 2-3 বছর আগেও আমরা দেখেছি 16 to 17% চলে গিয়েছে, যেটা এখন কিন্তু অ্যারাউন্ড 10%। তাহলে ওভারঅল আমাদের যদি আমরা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা ডেফিসিট, সেটাকে পজিটিভ আসতে হবে, এবং স্পেশালি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, যদিও আমরা এখনও সারপ্লাসে $2 বিলিয়ন মতো, বাট যদি ব্যালেন্স অফ পেমেন্ট ওভারঅল দেখেন, তাহলে কিন্তু আমরা -6 বিলিয়ন অ্যারাউন্ড। তাহলে সেই জায়গাটা কিভাবে ইমপ্রুভ করতে হবে, সাথে সাথে আমাদের রিজার্ভকে কিভাবে ভালো করা যায়। তাহলে এখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করবে। যেমন আমাদের যেই ডোনাররা যে কমিটমেন্টটা করেছে, ডোনেশন এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল এইড, সেটা আসতে হবে রাইট টাইমে। আমাদের যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যে জায়গাটা অনেক খারাপ অবস্থা ছিল, সেই জায়গাটাকে ইমপ্রুভ করতে হবে। রেমিটেন্সে আমরা জুনে দেখেছিলাম যে আমাদের 2.5 বিলিয়নের মতো আসছিল, কিন্তু আবার কিন্তু জুলাইতে দেখলাম আমরা একটা ড্রাস্টিক কমে গিয়েছে, সেইটাকে ইমপ্রুভ করতে হবে। তাহলে এই ম্যাক্রো ইকোনমির এই জায়গাগুলি যদি আমরা টাচ করতে পারি, তাহলে কিন্তু মোটামুটি আমরা দেখা যাবে একটা ভালো অবস্থায়। যদিও আপনি দেখেছেন যে আমাদের যে ডলারের রেটটা, অনেকগুলি রেট ছিল, সেখানে কিন্তু ক্রলিং পেকের মাধ্যমে দেখেছি আমরা যে 116 to 118, কিন্তু আপনি যদি বাজারে যদি ডলার কিনতে যান, তাহলে কিন্তু আবারও ওখানে 124 টাকা বা 25 টাকার মতো আরো বেড়ে গিয়েছে। তাহলে সেই জায়গাটা আমার মনে হয় ভালো করতে হবে। সাথে সাথে আজকে সবচেয়ে বেশি ভলনারেবল বা সবচেয়ে বেশি খারাপ আমাদের ইকোনমির যেই যদি ইন্ডিকেটর আপনি বলতে পারেন, সেটা হলো মানি মার্কেট। এই ব্যাংকিং সেক্টরটা আমাদেরকে রিভাইভ করাতেই হবে, কারণ এটার মাধ্যমে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল। আর আজকে মেইন সাফারারই হলো এই ব্যাংকিং সেক্টর, এবং সেইটা কিন্তু একেবারে আইন করে সাফারিং সিচুয়েশনে নিয়ে আসছে। যেমন ধরেন আমাদের ব্যাংকিং সেক্টর, আপনি জানেন যে বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট, এই সেপারেশন পাওয়ার আমরা অলওয়েজ বলছি, এবং পৃথিবীর সমস্ত দেশেই আপনি দেখবেন যেটা হাইয়েস্ট ইকোনমি, যেটা হেলদি ইকোনমি, যেই সব জায়গাগুলি আপনি দেখবেন যে ইনভেস্টমেন্টের জিডিপি টু ইনভেস্টমেন্ট, সেটা মোস্টলি আপনি দেখবেন যে 75 to 80% আসে হলো ক্যাপিটাল মার্কেট থেকে। আমাদের দেশে কিন্তু একেবারেই পুরোটাই উল্টো, এবং ওয়ার্কিং ক্যাপিটাল অনলি কামস ফ্রম দি মানি মার্কেট। এবং যেটা হয়েছে আমরা পুরো রিভার্স সিচুয়েশনে, এবং এই মানি মার্কেটে যারা মেইন প্রোভাইডার, যে ব্যাংকিং ইনস্টিটিউশন, সেখানে আমরা যেটা করেছি যে আমাদের বোর্ড, মানে এক একটা ব্যাংক আপনি ধরে নিতে পারবেন ওইটা অমুক ফ্যামিলির, ওইটা অমুক ফ্যামিলির, পারিবারিক ব্যাংক একেবারে। তাহলে একটা ফ্যামিলি থেকে দেখা যেত আগে আইন করা ছিল যে 4 জন পরিচালক, এবং
4জন ডাইরেক্টর হতে পারবে, তার মানে হলো পুরো বোর্ডটাই হলো সেই ফ্যামিলি। এবং একজন ডাইরেক্টর এই 2023-তে অ্যামেন্ডমেন্ট এনে সেটা করলো যে একটা ফ্যামিলি থেকে 3জন, আগে 4জন থেকে 3জন কমিয়েছে, এবং একজনকে 12 ইয়ার্স পর্যন্ত সে ডাইরেক্টর থাকতে পারবে। তার মানে হলো একটা সময় ধরে কিন্তু লাইফটাই দেখা যাবে পুরো ব্যাংকটাকে সে কন্ট্রোল। কিন্তু পৃথিবীর কোথাও আপনি হেলদি ইকোনমিতে দেখবেন না হয় না যে শেয়ার হোল্ডার থেকে ম্যাক্সিমাম 30% আসে হলো আপনার বোর্ডে, ম্যাক্সিমাম 30%, মোস্টলি অল আর দি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস, এবং দোজ আর কম্পিটেন্ট, যারা কেপেবল তাদেরকে আনা হয়। এবং এক ফ্যামিলি থেকে একজনের বেশি ইম্পসিবল, আর একজন 3 ইয়ার্স বা 4 ইয়ার্সের বেশি হতেই পারে না। কিন্তু সেই জায়গায় আমরা যে আইন করে পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি, এবং আপনি দেখেছেন যে ডিফল্টের ডেফিনেশন 5 গ আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, সেখানে এবার IMF এর কন্ডিশন অনুযায়ী যে 3 মান্থসের মধ্যে আপনাকে যদি না হয় টার্ম লোনগুলি, তাহলে কিন্তু পরে আগে যেটাকে 6-9 মান্থস করেছিল আপনি যেটা জানেন। তাহলে এভাবে আমাদের সেই জায়গাটা যেটা আইনটাকে আমার মনে হয় সেটা আগে আমাদেরকে হাত দিতে হবে, এবং সেখানে অবশ্যই ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এটা কেপেবল, এফিশিয়েন্ট, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, যেটা বাহিরে আমরা দেখি যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যেটা হলো একটা লিস্ট থাকে, এবং সেই লিস্টটা হয়, যেমন আপনি ইন্ডিয়াতে যদি যান ডাইরেক্টর ইন্ডেক্স থাকে, এবং এই ডাইরেক্টর ইন্ডেক্স এই ফিল্ডে যারা যারা এক্সপার্ট, বছর ধরে যারা কাজ করে, রাইট, তাদের এক্সপার্টিজ অনুযায়ী ইভেন তাদেরকে এক্সাম দিতে হয়, ইভেন তাদেরকে ট্রেনিং নিতে হয়। তারপরে আপনার যাকে পছন্দ আপনি তাকে আমি নিয়োগ দিলাম, কম্পিটেন্সি অনুযায়ী তাকে অ্যাপয়েন্টমেন্ট, তাকে ওই ভাই বা রিলেটিভ ওইটা দেখে পছন্দ একজন আমি বসিয়ে দিলাম, সেটা সম্ভব নয়। সেটা হবে, এবং তাকে অ্যাকাউন্টেবল করতে হবে। যেমন বাংলাদেশে আমাদের সেই অ্যাকাউন্টেবিলিটি নাই, স্বচ্ছতা জবাবদিহিতা নেই, যার কারণে কিন্তু আমাদের এই অর্থনীতির আজকে এই চ্যালেঞ্জে পড়ে গিয়েছে। আপনি দেখেন আমাদের যদি প্রাইভেট ব্যাংকগুলি দেখেন ফ্যামিলি ওরিয়েন্টেড, পাবলিক ব্যাংকগুলি দেখেন পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, অথচ পাবলিক ব্যাংকে আপনি যদি দেখেন আমাদের যে পিও 1972 এর অ্যাক্ট 26 এর, সেখানে স্পেসিফিকলি বলে দেওয়া আছে যে আপনার ম্যানেজিং ডাইরেক্টরের সাথে যে 6জন ডাইরেক্টর হবে তাদের কি প্রি রিকোজিট কোয়ালিফিকেশনগুলি থাকবে, এবং তাদেরকে অ্যাকাউন্টেবল হতে হবে। কিন্তু আপনি কখনোই দেখবেন না কোনো ডাইরেক্টরকে অ্যাকাউন্টেবল বা বাস্তব জায়গায় সেটা আমরা দেখি না। আমরা আবার আলোচনায় ফিরবো, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আবারও 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক, ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে। আর প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই পর্বটি দেখছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। ফিরছি আবার আলোচনায়। জনাব মাসুম, আমরা বিরতির আগে আমাদের সার্বিক মাইক্রো ইকোনমি, আমাদের ব্যাংকিং সেক্টর, রিজার্ভ জিডিপি নিয়ে কথা হচ্ছে। সেখান থেকে এখন যে পরিস্থিতি, খুব দ্রুত আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, এবং বাংলাদেশ নানা সময় নানা প্রতিবন্ধকতা নিয়ে এগিয়ে গিয়েছে, সে আপনার দিকেও এগিয়ে যেতে হবে। এই জায়গাটায় বসে অনেকদিন ধরে অর্থনীতি বিশ্লেষক হিসেবে কাজ করছেন, সরাসরি অর্থনীতির অনেক জায়গায় আপনি কাজ করেন। আমাদের এখন কোন কোন জায়গায় অনেক বেশি নজর দেওয়া উচিত এবং কি করণীয় বলে আপনি মনে করেন? আমার কাছে যদি ওভারঅল আমি যদি ফার্স্ট যেটা ব্যাংকিং সেক্টরটা, যেটা মানি মার্কেটটা যদি ফোকাস করি, তাহলে প্রথমত যেটা হলো আমাকে বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা আইন করে তারা সেইটাকে হাত দিতে হবে। বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্টের সেপারেশন, এবং সেখানে ডাইরেক্টরের সংখ্যা একজনের বেশি এক ফ্যামিলি থেকে করা যাবে না, এবং অল ইন্ডিপেন্ডেন্ট কম্পিটেন্ট লোক দিয়ে আপনাকে ব্যাংক চালাতে হবে। সেকেন্ড, আপনাকে যে নন পারফর্মিং লোন, যেটা গভর্নমেন্টই বলছে যে তাদের ডাটা অনুযায়ী 1,56,000 বা 60,000 কোটি টাকা রাইট অফ আছে, আবার ধরেন সেখানে 50,000 অ্যারাউন্ড, তারপর রিশিডিউল রিস্ট্রাকচার সেখানে আছে 2,12,000 কোটি টাকা, ইভেন জুডিশিয়ারি স্টাক আছে প্রায় 2 লাখ কোটি টাকার মতো। তাহলে একটা হিউজ অ্যামাউন্ট, যেটা ইভেন আপনার বাংলাদেশ ব্যাংকের 2012 যে সেখানে তারা বলছে যে 3,80,000 কোটি টাকার মতো অ্যারাউন্ড স্ট্রেসড আছে, তাহলে আরও বেশি হবে। তাহলে সেইটা আমাদেরকে এই লুপহোলটাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা আইডেন্টিফাই করতে হলে আমার কাছে মনে হয় এই যে মার্জারের যে একটা, আপনি দেখেছেন যে রিসেন্টলি একটা কথা উঠেছে যে দুর্বল ব্যাংকগুলির সাথে সবল ব্যাংকের কিছু ভলেন্টিয়ারি মার্জার, কিছু ফোর্স মার্জারের কথা আসছে। তাহলে সেই মার্জারের জায়গায় যেটা তারা চেয়েছিল সাধারণত বাংলাদেশ ব্যাংকে, যেটা সেটা হলো যে এই যে 10টা ব্যাংক মার্জারের কথা বলা হয়েছিল, সেখানে কারণটা ছিল যে তারা রিডিউস করতে চেয়েছিল অ্যারাউন্ড 84,000 crore টাকা, যেটা ধরেন ক্যাপিটাল শর্টফল প্লাস আপনার ছিল নন পারফর্মিং লোন, এবং সেইটা যদি মার্জার হয় তাহলে এই 84,000 crore টাকা
তাদের দেখা যাবে ভালোর সাথে উইক ব্যাংকগুলির সাথে যদি হয় তাহলে 5%-এর নিচে আমাদের নন পারফর্মিং লোন নিয়ে আসে। আমার মনে হয় সেইভাবে না করে আমার নন পারফর্মিং লোন এক্স্যাক্টলি কত, আমার এখানে ক্যাপিটাল শর্টফল আপনি যে দেখেছেন রিসেন্টলি ওদের ডাটা অনুযায়ী প্রায় 40,000 কোটি টাকা 10টা ব্যাংকের, তাহলে যে ক্যাপিটাল শর্টফল অ্যাকচুয়ালি কত, আমার এই ছোট্ট $450 বিলিয়ন ইকোনমির জন্য আমার এই 67 ব্যাংকস প্রয়োজন আছে কিনা। তাহলে এইটাকে এখন সময় আসছে যেটাকে একেবারে সুন্দর করে ভালোভাবে সাজানো, এবং সেভাবে যদি আমরা করি এবং আইনটাকে হোয়েভার হি অর শি ইজ তাদেরকে যদি আপনি অ্যাকাউন্টেবল করেন, যদি অ্যাকাউন্টেবিলিটি মেকশিওর করা যায় তাহলে পুনরাবৃত্তি এই ঘটনাগুলি ঘটবে না। তাহলে এই যারা নন পারফর্মিং লোন, যেখানে আমাদের আইন করা হয়েছে নতুন যে উইলফুল ডিফল্টার, এখন তাহলে আইডেন্টিফাই করতে হবে কারা কারা উইলফুল ডিফল্টার, এবং এই যে আইনেই বলা আছে যে কোনো ধরনের রেজিস্ট্রেশন করতে পারবে না, কার, কোম্পানি, ইভেন ল্যান্ড উদ্যোগ কিন্তু এগুলো রেজিস্ট্রেশন হবে না, বাইরে যেতে পারবে না। এই যে যে জায়গাগুলি, সেই জায়গাগুলিকে আপনাকে তাদেরকে একেবারে অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে। এবং আমাদের যেমন ইন্ডিয়াতে আপনার পেনাল কোডে যেমন 420, 415 এবং 403-তে ওরা যেমন 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্টের ব্যবস্থা করেছে। আমাদের এখনো এই যে আপনি যদি আইন দেখেন যে অর্থনীতি আদালত আইন, সেখানে 6 মান্থের ইমপ্রিজনমেন্ট। আমার মনে হয় লম্বা একটা সময় কিন্তু আইনি লড়াই হয়, এটা বাড়াতে হবে, কারণ এই 6 মাস দিয়ে হবে না, এটাকে মিনিমাম আমার মনে হয় 10 ইয়ার্স পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে আপনাকে যেটা করতে হবে যে মেক শিওর করতে হবে whoever is wrongdoer gets the punishment. যদি সে পানিশড হয় তাহলে অ্যাট দি এন্ড আপনার এই যে অরাজকতা যেগুলি আমরা দেখছি সেগুলি থেকে আমরা ওভারকাম করতে পারবো। এবং সাথে সাথে আপনি দেখছেন যে এখন আমাদের যে ইনফ্লেশন রেটটা ইজ গেটিং ওয়ার্স, 10% অ্যাবভ যেটা অফিসিয়াল রেট, সেটা আমার কাছে মনে হয় অনেক বেশি। তাহলে সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা ইনিশিয়েটিভ নিয়ে আপনি পলিসি রেটটা কিন্তু দেখেছেন যে 8.5%, তারপরও আপনার ট্রেজারি বিলস বা বন্ডের সেখানে কিন্তু 11 to 12% ইন্টারেস্ট দিচ্ছে, এবং সেইটার কারণে যে ইন্টারেস্ট রেট কিন্তু আপনি যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে দেখেন 16% পর্যন্ত চলে গেছে, যেটা ল্যান্ডিং রেট। ইভেন ডিপোজিট রেটও কিন্তু অনেক ব্যাংক দিচ্ছে 13%। তাহলে ল্যান্ডিং এবং ডিপোজিট রেট যেই হাই, তারপর কিন্তু তারা ইনফ্লেশনটাকে রিডিউস করতে পারছে না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে কিন্তু ইনফ্লেশনটাকে কিন্তু আপনাকে রিডিউস নিচে নামিয়ে আনতে হবে, কারণ তাছাড়া কিন্তু আপনার এই যে সাধারণ জনগণ তাদের লিভিং স্ট্যান্ডার্ড বা লাইভলিহুড কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, এবং তাদেরকে কিন্তু আপনাকে বাঁচাতে হবে। তাহলে তাদেরকে বাঁচাতে হলে আমাদের যে দৈনন্দিন যে নেসেসিটি যেই ফুডস বা জিনিসগুলি আছে সেটাকে এক একটা সহনীয় অবস্থায় আনতে হবে। তাহলে সহনীয় অবস্থায় আনতে হলে আপনাকে আমাদের যে প্রাইভেট ক্রেডিট গ্রোথ সেখানে হাত দিতে হবে। আপনাকে আমাদের দেখবেন যে অনেকের প্রবণতা এখন বাড়িতে টাকা রাখার, যেমন আপনার আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির বাইরে প্রায় 2.6 টাকা রাখার যে একটা প্রবণতা, আস্থা নষ্ট হওয়ার পেছনে কিন্তু এটি কাজ করছে, 2.86 লাখ কোটি টাকা বাইরে আছে, মূল অর্থনীতিতে কিন্তু আসছে না। সেই টাকাটাকে আমাদের আবার মূল ধারাতে আনতে হবে, ব্যাংকিং সেক্টরে আনতে হবে, এবং ব্যাংকিং সেক্টরের সাধারণ সকলের যে কনফিডেন্সটা সেইটিকে বাড়াতে হবে। যদি আমরা এই জায়গাগুলি ইনিশিয়াল স্টেজে কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা একটা ভালো স্টেজে যেতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমরা একটা সেই যে ক্রাইসিস সিচুয়েশন, যেটা রিজার্ভ নিয়ে আমরা ভয় পাচ্ছি যে আমাদের আপনার দেখছেন যে 15 বিলিয়নের নিচে যদি চলে আসে একটা ক্রাইসিস সিচুয়েশন হয়ে যাবে, এখানে আমাকে এক্সপোর্ট যেভাবেই হোক এক্সপোর্ট বাড়াতে হবে, আমাকে যেভাবেই হোক যেই মেশিনারিজ যেগুলি আমি একেবারে স্কুইজ করে রাখছি যে ইম্পোর্ট, সেটা আমার যে র মেটেরিয়ালস যেগুলি সেখানে কিন্তু আমাকে কাজ করতে হবে, নাহলে কিন্তু আমি এক্সপোর্ট বাড়াতে পারবো না। আমাকে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে। আপনি দেখেন প্রায় অ্যারাউন্ড 20 লাখ ছেলে মেয়ে বের হচ্ছে প্রতি বছর। তাহলে এই ছেলে মেয়েকে যদি আপনি কাজের সুযোগ যদি আপনি দিতে না পারেন এবং এই তরুণ প্রজন্ম যদি কাজ না পায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তাহলে সেই জায়গাটাতে আপনাকে হাত দিতে হবে। তাহলে ওভারঅল ইকোনমিটাকে একেবারে পুরো বসে আপনাকে জট ডাউন করতে হবে, কিভাবে এই জায়গাটাকে ঠিক করতে হবে, এবং সেই জন্য আমাদের কাজ করতে হবে। আবার একেবারে শেষ দিকে 1 মিনিটে যেটি বলবো যে নতুন যারাই দায়িত্ব নেবেন, দেশের অর্থনীতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে যেন যারা ক্যাপেবল, আমরা বারবারই বলছি যে যারা সে ধরনের এক্সপিরিয়েন্স আছে তারা যেন সুযোগ পায়, সেই জায়গাটাও কিন্তু প্রত্যাশা করা লাগবে। সেই জায়গাটা আমার কাছে মনে হয়
ধরেন আমাদের এই জায়গাটা ইমোশনাল সিদ্ধান্ত নিলে চলবে না। আমাকে অবশ্যই যেই ইকোনমির যারা বুঝবে, ব্যাংকিং সেক্টর যারা বুঝবে, সরাসরি যাদের অভিজ্ঞতা আছে, ইনস্টিটিউশনের যাদের এক্সপিরিয়েন্স আছে, এবং ধরেন ক্যাপিটাল মার্কেটে যাদের এক্সপিরিয়েন্স আছে, এমন যারা ভালো লোকগুলোকে আমাদের বেছে নিতে হবে। রাইট, যাদের আপনি দেখেছেন যে অলরেডি ক্রেডিবিলিটি আছে, অতীতে অনেক ভালো কাজ করেছে, অর্থনীতি নিয়ে, এদেরকে আপনাকে অবশ্যই দেশের স্বার্থে, অর্থনীতির সাথে দল নির্বিশেষে কিন্তু এখন আমাদের এগুলোকে নজর দিতে হবে। তাছাড়া তো আপনি যদি ইকোনমি যদি ভালো না থাকে, টোটাল জিনিস ফ্রাস্ট্রেটিং হয়ে যায়। এই যে আমাদের এত সংগ্রাম, এত আত্মত্যাগ, কিছু টিকবে না। আমাদের এই সংগ্রাম, আমাদের যেই ডেভেলপমেন্ট, যেখানে শত শত ছাত্র প্রাণ দিলেন, এটি কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। অবশ্যই আমাদেরকে সেই জন্য অবশ্যই সকলে মিলে আমাদের একটা ভালো সিদ্ধান্তে আসতে হবে, এবং যারা কেপেবল, কম্পিটেন্ট, যারা এক্সপার্টাইজ এবং যাদের ক্রেডিবিলিটি আছে, তাদেরকেই যেন ওই সুযোগটা দেওয়া যায়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক নিয়ে কথা বলছিলাম কোম্পানি আইন অর্থনীতি বিশ্লেষক ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার এ মাসুমের সঙ্গে। এবার নিচ্ছে আর একটা বিরতি, বেলা 2:30 পরে ফিরে আসবে কুশি বিজনেসে। আমাদের সাথেই থাকুন।